অর্থাৎ 9 নম্বর কোশ্চেনটা 9 নম্বর কোশ্চেনটা পড়াবো। মানব উন্নয়ন সূচক HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। তারপর পড়বো নীতি আয়োগের কার্যাবলীর সঙ্গে সম্পর্ক কি। ভালো কোশ্চেন। তো বলছে মানব উন্নয়ন সূচকের মূল উপাদানগুলো কি কি। মানব উন্নয়ন সূচকের মূল উপাদানগুলি হলো স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান। কি কি? স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান। এবার একটি দেশের জনগণের দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন জন্মের সময় প্রত্যাশিত আয়ু দ্বারা পরিমাপ করা হয়। জ্ঞান, শিক্ষার গড় বছর এবং প্রত্যাশিত বছর দ্বারা পরিমাপ করা হয়। এবং একটি শালীন জীবনযাত্রার মান মাথাপিছু মোট জাতীয় আয় দ্বারা পরিমাপ করা হয়। এই 3টি মাত্রার ভিত্তিতে HDI মূল্যায়ন করতে। এটা এখানে কি লিখবি? যখন দেবে উপাদানগুলো কি লিখবি? মানব উন্নয়ন সূচকের মূল উপাদানগুলি হলো স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান। এখানে অত কিছু লেখার দরকার নেই, ব্যাস। এবার স্বাস্থ্য সম্পর্কে একটু লিখবি, শিক্ষা সম্পর্কে লিখবি, জীবনযাত্রার মান সম্পর্কে লিখবি, হয়ে যাবে। ঠিক আছে। স্বাস্থ্য, স্বাস্থ্য কি বলছে? পরিমাপ। জন্মের সময় প্রত্যাশিত আয়ু। আর মূল ধারণা কি? এটি একটি দেশের জনগণের দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষমতা নির্দেশ করে। এইটাই ওখানে উপরে বেলায় লেখা ছিল। পরিমাপ কি? 25 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের 25 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের শিক্ষার গড় বছর। স্কুলে প্রবেশের বয়সী শিশুদের প্রত্যাশিত শিক্ষার বছর। মানে প্রতিটা জিনিস পরিমাপ কি করে করা হয়, আর এর মূল ধারণাটা করতে হবে। এটি একটি দেশের সাক্ষরতার হার, শিক্ষার সামগ্রিক স্তর এবং শিক্ষার সহজলভ্যতাকে প্রতিফলিত করে। আর জীবনযাত্রার মান পরিমাপ করা হয় কি করে? মাথাপিছু মোট জাতীয় আয়। মাথাপিছু মোট জাতীয় আয়। জীবনযাত্রার মান পরিমাপ করা হয় মাথাপিছু মোট জাতীয় আয়। ঠিক আছে। ক্রয় ক্ষমতা সমতা অনুসারে মার্কিন ডলারে। মূল ধারণা, এটি একটি দেশের জনগণের জীবনযাত্রার সামগ্রিক মান এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে নির্দেশ করে। তাহলে মেইন ব্যাপারটা কি হলো? মানব উন্নয়ন সূচক মূল উপাদান কি? স্বাস্থ্য, শিক্ষা আর জীবনযাত্রার মান। এবার স্বাস্থ্য সম্পর্কে এক লাইন লিখে দিবি, শিক্ষা আর জীবনযাত্রার মান সম্পর্কে লিখে দিবি। এবার বলছে নীতি আয়োগের কার্যাবলী। নীতি আয়োগের কার্যাবলী কি? নীতি, NITI, নীতি আয়োগের কার্যাবলী কি কি? দেশের যুবক, পুরুষ ও স্ত্রীলোকের উৎপাদন ক্ষমতার পুনর্ব্যবহার, মানে পূর্ণ ব্যবহার। দেশের যুবক, পুরুষ ও স্ত্রীলোকের উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করো। এর জন্য শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নিয়োগ প্রসারের উপর জোর দেওয়া হবে। ঠিক আছে। তাহলে বলছে দেশে যারা ইয়ং জেনারেশন আছে, ইয়ং, তারপর তোর মেল, ফিমেল, ঠিক আছে তো? বলছে দেশের যুবক, পুরুষ ও স্ত্রীলোকের উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করা। 2 নম্বর, লিঙ্গ, জাতি এবং আর্থিক অবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা বৈষম্যের প্রতিবিধান, দারিদ্র্য দূরীকরণ এবং প্রতিটি ভারতবাসীর মর্যাদা ও আত্মসম্মানের সহিত জীবনযাপন। উন্নয়ন প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিকভাবে গ্রামগুলির সংযুক্তিকরণ। 50 মিলিয়নের বেশি, ঠিক আছে, 50 মিলিয়নের বেশি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সাহায্য করা। এগুলি কর্মসংস্থান সৃষ্টির প্রধান উৎস। আর দেশের পরিবেশগত সম্পদগুলি রক্ষণাবেক্ষণ করে। সেগুলো পড়ে নিবি এগুলো। এবার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বোর্ডের মডেল পেপারে আছে এই কোশ্চেনটা। ঠিক আছে। দারিদ্র্য এবং বেকারত্বের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ব্যাখ্যা করো। দারিদ্র্য এবং বেকারত্বের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? দারিদ্র্য আর বেকারত্বের মধ্যে অবশ্যই সম্পর্ক। দারিদ্র্য মানে পোভার্টি, দারিদ্র্য মানে হচ্ছে পোভার্টি, আর বেকারত্বকে ইংরেজিতে বলে আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে। এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এদের মধ্যে সম্পর্ক আছে। বলছে এদের মধ্যে ঘনিষ্ঠ পরস্পর সম্পর্কযুক্ত যোগ রয়েছে। এই দুইটি আর্থসামাজিক সমস্যা একে অপরকে প্রভাবিত করে এবং প্রায়শই একটি অপরটির কারণ ও ফল হিসেবে কাজ করে। কি বলেছে? বেকারত্ব, দারিদ্র্য, যখন একজন ব্যক্তি কাজ পান না বা অনিয়মিত ও স্বল্প মজুরির কাজে যুক্ত থাকে। যখন একজন ব্যক্তি কাজ পায় না, ঠিক আছে, অল্প মজুরি পাবে, বা ধর অনিয়মিত রেগুলার ভাবে মজুরি পাবে না, মানে যখন একজন ব্যক্তি কাজ পায় না বা কাজ পেলেও অল্প মজুরি পায়, ঠিক আছে, এবং বা যে কাজটা করে রেগুলার কাজ নয়, মানে ইরেগুলার, মানে অনিয়মিত কাজে যুক্ত থাকে, তখন তার আয় কম থাকে বা থাকে না। আয় কম থাকবে তো তা থাকবেই না। ফলে তিনি ও তার পরিবারের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা পূরণে ব্যর্থ হন। দীর্ঘস্থায়ী বেকারত্ব দারিদ্র্যের পরিধি ও গভীরতা দুটোই বাড়ায়। উদাহরণ, গ্রামীণ অঞ্চলে কৃষি নির্ভর শ্রমিকরা যখন মৌসুমী কর্মসংস্থানের বাইরে থাকেন, ঠিক আছে, তখন বেকার থেকে দারিদ্র্য সীমার নিচে নেমে যান। দারিদ্র্য, বেকারত্ব,
গরিব পরিবারে জন্মানো শিশুদের শিক্ষার সুযোগ দেয়া, স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলার অবকাশ কম থাকে। ফলে তারা বড় হয়ে দক্ষতা ভিত্তিক ও ভালো মজুরি কাজ পেতে ব্যর্থ হন এবং বেকার অথবা কম মজুরির অস্থায়ী চাকরিতে আবদ্ধ থাকেন। উদাহরণ কি? শহরের বস্তি অঞ্চলের তরুণদের অনেকেই শিক্ষার অভাবে, ঠিক আছে, চাকরির বাজারে প্রতিযোগিতায় অযোগ্য হয়ে পড়ে। ভিসিয়াস সার্কেল মানে একটি চক্রের সৃষ্টি। দারিদ্র্য ও বেকারত্ব একে অপরকে জ্বালানি যোগায়, ঠিক আছে? একটি দারিদ্র্য বেকারত্ব চক্র তৈরি করে। কর্মসংস্থানের অভাব হবে। কর্মসংস্থানের অভাব হলে কি হবে? আয়টা কম হবে। ঠিক আছে? আয় কম হলে কি হবে? দারিদ্র্য বাড়বে। দারিদ্র্য হলে তাহলে কি হবে? কম শিক্ষা হবে। শিক্ষাটাও কম হবে, শিক্ষা দক্ষতা কম হবে এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাবে। এই চক্র থেকে বের হতে না পারলে দারিদ্র্য প্রজন্মের পর প্রজন্ম ধরে, ঠিক আছে, জেনারেশনের পর জেনারেশন ধরে চলতে থাকবে। ভারতের প্রেক্ষিতে ভারত গ্রামীণ ও আনুষ্ঠানিক খাতে প্রচুর বেকার ও অর্ধবেকার মানুষ রয়েছেন। যে ভারতে গ্রামীণ ও অ-আনুষ্ঠানিক খাতে প্রচুর বেকার ও অর্ধবেকার মানুষ রয়েছেন। শ্রমবাজারে অনিশ্চয়তা, দক্ষতার অভাব, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে কর্মসংস্থানের হ্রাস, ঠিক আছে, দারিদ্র্য বৃদ্ধিতে বড় ভূমিকা গ্রহণ করে। এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবি। নেক্সট পড়বি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কাজ, ঠিক আছে, অর্থাৎ সিপিসিবির প্রধান কাজ সেন্ট্রাল পলিউশন, কেন্দ্রীয় দূষণ, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, আর বোর্ড মানে পর্ষদ। তাহলে কি বলেছে? বলছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী। কি কি কাজ করে? এই উপদেষ্টা হিসেবে কাজ করে। এ কি হিসেবে কাজ করে? দেখ, উপদেষ্টা হিসেবে কাজ করবে, সমন্বয় সাধনকারী হিসেবে কাজ করে, প্রযুক্তিগত সহায়তা দেবে, কর্মসূচি নির্ধারণ ও রূপায়ণ করবে, তথ্য আদান প্রদান করে, আর পর্যবেক্ষণ ও মূল্যায়ন, এই সমস্ত কাজগুলো করে। তাহলে কি বলেছে দেখ, বলছে উপদেষ্টা হিসেবে কাজ কি করে? এই সিপিসিবি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেন্দ্রীয় সরকারকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও হ্রাস সংক্রান্ত বিষয়ে উপদেশ দেয়। এই বোর্ড পরিবেশ সংক্রান্ত নীতি নির্ধারণ ও রূপায়ণে কেন্দ্রীয় সরকারকে পথ দেখায়। পরিবেশ সংরক্ষণে সরকারের গৃহীত কৌশল ও বাধাসমূহের মোকাবেলা করতে যে পদক্ষেপ নিতে সাহায্য করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। সমন্বয় সাধনকারী কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডগুলির মধ্যে সমন্বয় মানে কোঅর্ডিনেশনের কাজ করে। কেন্দ্রীয় বোর্ডের সঙ্গে রাজ্য বোর্ডের কাজের ক্ষেত্রেও সমন্বয় সাধন করে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডগুলির মধ্যে কোনো বিবাদ বা মতবিরোধ হলে তার মীমাংসা করতে কেন্দ্রীয় দূষণ পর্ষদ উদ্যোগী হয়। প্রযুক্তিগত সাহায্য কেন্দ্রীয় দূষণ পর্ষদ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডগুলিকে প্রযুক্তিগত সাহায্য করে। রাজ্য বোর্ডগুলি দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত যে গবেষণা ও অনুসন্ধানের কাজ করে সেগুলি পরিচালনা করতে ও আর্থিক সহযোগিতা করতে কেন্দ্রীয় দূষণ পর্ষদ এগিয়ে আসে। ঠিক আছে? জল দূষণ ও বায়ু দূষণের মান নির্ধারণ করে, জল দূষণ ও বায়ু দূষণের মান নির্ধারণ করে কে? তোমার হচ্ছে কেন্দ্রীয় দূষণ পর্ষদ। কেন্দ্রীয় দূষণ পর্ষদ দ্বারা ঘোষিত সহনীয় মাত্রা অনুযায়ী ভারতের সমস্ত রাজ্যে দূষণ বৃদ্ধি সংক্রান্ত পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি নির্ধারণ করা হয়। কর্মসূচি নির্ধারণ ও রূপায়ণ বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণ করতে ও রোধ করতে কেন্দ্রীয় দূষণ পর্ষদ সমগ্র দেশ জুড়ে কর্মসূচি নির্ধারণ করে ও তার রূপায়ণ করে। কেন্দ্রীয় দূষণ পর্ষদের কর্মসূচির মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন এবং নিয়ন্ত্রণমূলক হস্তক্ষেপ ইত্যাদি কাজ করে। তথ্য আদান প্রদান কেন্দ্রীয় দূষণ পর্ষদ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূষণ সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করে, সেগুলি সংকলন করে ও সংকলিত পরিসংখ্যান বিভিন্ন মাধ্যমে যেমন টিভি চ্যানেল, ওয়েবসাইট, পত্রিকা, এখানে এই সমস্ত জায়গায় প্রকাশ করে। প্রশিক্ষণ প্রদান ও সক্ষমতা নির্মাণ দূষণ নিয়ন্ত্রণে ও কর্মসূচি রূপায়ণে নিযুক্ত কর্মীদের এবং দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় দূষণ পর্ষদ। দূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে পরিবেশ পরিচালনার শিক্ষা দান করে কেন্দ্রীয় দূষণ পর্ষদ। লাস্ট, পর্যবেক্ষণ ও মূল্যায়ন কেন্দ্রীয় দূষণ পর্ষদ জল ও বায়ুর গুণগত মান পর্যবেক্ষণ মূল্যায়ন করে। আর কেন্দ্রীয় দূষণ পর্ষদ দূষণ সৃষ্টিকারী কলকারখানাগুলিকে কার্যকলাপের ওপর প্রখর দৃষ্টি রাখে।
নীতি আয়োগের বৈশিষ্ট্যগুলো, কাজ আগে হয়ে গেছে, এখানে বৈশিষ্ট্য বলবো। নীতি আয়োগের কি কি বৈশিষ্ট্য আছে? চারটে বৈশিষ্ট্য। ভারতের এই নতুন প্রতিষ্ঠানটি উন্নয়ন প্রক্রিয়ার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে, একটি সামগ্রিক সক্ষম পরিবেশকে লালন করবে, যা সীমিত পরিসরের বাইরে গিয়ে উন্নয়নের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি ভিত্তিতে তৈরি হবে। নীতি আয়োগ সুশাসনের সর্বোত্তম অনুশীলনের ভান্ডার হিসেবে পরিবেশন করবে এবং একটি থিঙ্ক ট্যাঙ্ক যা কেন্দ্র রাজ্য স্তরে প্রদান করে নির্দেশমূলক নীতি, অর্থাৎ সরকারের সমস্ত স্তরে উন্নয়নমূলক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৌশলগত দক্ষতা অর্জন করে এবং উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। 3, নীতি আয়োগ একটি কেন্দ্র ও রাজ্যগুলির উন্নয়নের জন্য একটি সহযোগিতামূলক মঞ্জু যা প্রকল্প বাস্তবায়নকে সহজতর করে, অগ্রগতি নিরীক্ষণ করে, ব্যবধানগুলি পূরণ করবে এবং কেন্দ্র ও রাজ্যগুলির বিভিন্ন মন্ত্রণালয়কে এক সূত্রে বেঁধে উন্নয়নমূলক লক্ষ্যগুলির যৌথ সাধন বা প্রচেষ্টা করে। লাস্ট পয়েন্ট, অতীতের পরিকল্পনার আদেশ এবং নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বর্তমানে নীতি আয়োগ একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনে সচেষ্ট থাকবে। নীতি আয়োগ দ্বন্দ্ববাদী সেটিংয়ের পরিবর্তে একটি সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিকে স্থান দেয়, যুক্তরাষ্ট্রীয় চিন্তাভাবনার প্রচার করবে, গ্রাম স্তরে বিশ্বাসযোগ্য পরিকল্পনা প্রণয়নের জন্য প্রক্রিয়া তৈরি করবে একটি উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে। বলছে ভারতবর্ষের অর্থনৈতিক প্রসারের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক প্রসারের প্রাসঙ্গিকতা আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক প্রসারের প্রাসঙ্গিকতা কি কি? বৈষম্য হ্রাস ও দারিদ্র্য দূরীকরা। অর্থনৈতিক প্রবৃত্তি অনেক সময় সম্পদকে মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত করে, কিন্তু অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি চায় সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে, যেমন মনরেগা, ঠিক আছে, মতো প্রকল্প যা গ্রামীণ কর্মসংস্থান ও আয় সুরক্ষা নিশ্চিত করে। সকলের জন্য সুযোগ তৈরি, এটি কেবলমাত্র আয় পুনর্বন্টন নয়, বরং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করা, যাতে সমাজের প্রান্তিক অংশ অর্থনৈতিক প্রক্রিয়ার অংশ নিতে পারে এবং নিজেদের সক্ষমতা বাড়াতে পারে। টেকসই উন্নয়ন, যখন সমাজের সকল অংশ উপকৃত হয় তখন অর্থনৈতিক প্রবৃত্তি আরো টেকসই ও স্থিতিশীল হয়। এটি সামাজিক সংহতি বৃদ্ধি করে এবং সামাজিক অস্থিরতা কমায়। চাহিদা পূরণ, অর্থনৈতিক প্রবৃত্তি প্রায়শই দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা পূরণ করে না, অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি এই ব্যবধান পূরণ করে, ঠিক আছে, যা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক পরিষেবাগুলিতে সকলের প্রবেশাধিকার নিশ্চিত করা, যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সঞ্চয় ও বিনিয়োগ বাড়ায়, যা দারিদ্র্য ও বৈষম্য কমাতে সাহায্য করে এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে সাহায্য করে। ব্যাপক উন্নয়ন, ভারত একটি বিশাল ও বৈচিত্র্যময় দেশ, এখানে শুধুমাত্র উচ্চ জিডিপি অর্জন করলে চলবে না, বরং সেই প্রবৃত্তির সুবিধা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানো জরুরি, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির মাধ্যমে সম্ভব। নেক্সট বলেছে কি, ভারতের অর্থনৈতিক প্রসঙ্গে অন্তর্ভুক্তিমূলক প্রসারের উদ্দেশ্যগুলো কি কি? বলছে সমাজের প্রান্তিক গোষ্ঠীর উন্নয়ন, স্বাধীনতার 7 দশক পরেও ভারতের প্রান্তিক গোষ্ঠীর খাদ্য, বস্ত্র, আবাস, শিক্ষা ও স্বাস্থ্যের দিকগুলি অবহেলিতই রয়ে গেছে। তাই অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য হলো ওই প্রান্তিক গোষ্ঠীর উন্নয়নে, বিশেষ করে মহিলা, দরিদ্র ও দলিত শ্রেণীর উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। দারিদ্র্য দূরীকরণ, ভারতের পূর্ববর্তী পরিকল্পনাগুলিতে দারিদ্র্য দূরীকরণের চুইয়ে পড়া নীতি বা ট্রিকেল ডাউন এফেক্টের উপর নির্ভর করা হচ্ছে, অর্থাৎ অর্থনীতির ওপরের স্তরে উন্নয়ন ঘটলে তা ধীরে ধীরে সমাজের নিচের স্তরেও চুইয়ে পড়বে, কিন্তু বাস্তবে তা কার্যকরী হয়নি। তাই 11 নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং 12 নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকেই এই চুইয়ে পড়া নীতি বাতিল করে অন্তর্ভুক্তিমূলক প্রসারের নীতি অনুসরণ করা শুরু হয়েছে। এক্ষেত্রে মূলত সমাজের নিচের স্তরে অবস্থানকারী মানুষদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি করে দারিদ্র্য দূরীকরণ করার লক্ষ্য স্থির হয়। 3 নম্বর, কর্মসংস্থান সৃষ্টি, ভারতে বিশেষ করে গ্রামাঞ্চলে কৃষি, মরশুমি বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব এবং শহরাঞ্চলে শিক্ষিত বেকারত্ব, প্রযুক্তিগত বেকারত্ব ক্রমবর্ধমান। তাই অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য হলো উন্নয়নের হার বৃদ্ধি করে বেকারত্ব দূর করা, কারণ বেকারত্ব দূর হলেই দারিদ্র্যের সমাধান সম্ভব হবে। নেক্সট কি বলছে, স্বাস্থ্য পরিষেবায় সকলের প্রবেশাধিকার সুনিশ্চিত করা,
দারিদ্র্যের কারণে বিপুল জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তাহীনতায় ও বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভোগে এবং স্বাস্থ্য পরিষেবা থেকেও বঞ্চিত হয়। তাই অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য হল সকল নাগরিকের কাছে স্বাস্থ্য পরিষেবার প্রবেশ সুনিশ্চিত করা। মানব মূলধন গঠনের জন্য শিক্ষার প্রসার। গুণগত শিক্ষা ও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত মানুষ কোনো দেশের উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদিকা শক্তির বৃদ্ধির সহায়ক হয় এবং মানব মূলধন গঠনে সাহায্য করে। তাই কারিগরি শিক্ষার প্রসার ও আধুনিক প্রযুক্তি সংক্রান্ত শিক্ষার প্রসার গঠন অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এর ফলে সঠিক রূপে মানব মূলধন গঠিত হয়। নেক্সট, আর্থসামাজিক ও আঞ্চলিক বৈষম্য দূর করা। স্বাধীনতা লাভের 7 দশক পরেও ভারতে ব্যক্তিগত আয় বৈষম্য, সামাজিক বৈষম্য, সুযোগের বৈষম্য এবং আঞ্চলিক বৈষম্য পরিলক্ষিত হয়। ভারতে মুষ্টিমেয় কিছু পরিবারের হাতে বিশাল পরিমাণ সম্পদ কুক্ষিত কুক্ষিগত আছে, মানে রিজার্ভ করা আছে। মানে ভারতবর্ষে কিছু মুষ্টিমেয় কিছু পরিবারের হাতে বিশাল পরিমাণ সম্পদ আছে। সবার কাছে কিন্তু বিশাল সম্পদ নেই, কয়েকজন লোকের কাছেই আছে। তাছাড়া প্রতিক্রিয়াশীল কর কাঠামো, ভূমি সংস্কারের অভাব, কর ফাঁকি, দুর্নীতি, চোরাচালান ইত্যাদি কারণে আর্থসামাজিক বৈষম্য তীব্রতর হয়েছে। তাই অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য হলো ওই ধরনের বৈষম্যগুলি চিরতরে দূর করা। টেকসই বা স্ববহনক্ষম পরিবেশগত ভারসাম্য। বিগত বছরগুলিতে বেপরোয়া শিল্প উন্নয়নের কারণে প্রাকৃতিক সম্পদের অভূতপূর্ব ক্ষয় যেমন ঘটেছে, তেমনি বজ্র পদার্থ, ধোঁয়া, ধুলো ইত্যাদি সমন্বয়ে পরিবেশের দূষণ ও অবনমন ঘটেছে। কাজেই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে দীর্ঘস্থায়ী বা টেকসই পরিবেশ উন্নয়ন একান্ত দরকার। ভারতের অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখার জন্য অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। যে সমতা ও ন্যায় বিচার সুনিশ্চিত করা। অর্থনৈতিক প্রসার ও উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক সাম্যের ও ন্যায় বিচারের প্রশ্নটি জড়িত। ন্যায় বিচার হলো এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে সাম্যের পথে সততার সাহায্য নিয়ে যোগ্য ব্যক্তিকে পুরস্কার এবং অযোগ্য ব্যক্তিকে উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে সামাজিক স্থায়িত্ব অর্জন করা যায়। কিন্তু জাতীয় আয় ও সম্পদের অসম বন্টনের কারণে আয়ের সিংহভাগ সমাজের কতিপয় ব্যক্তি বা পরিবারের হাতে কেন্দ্রীভূত হয়। সারা দেশবাসীর মাথাপিছু আয় বৃদ্ধি পায় না, অর্থাৎ সামাজিক উন্নয়ন ঘটলেও সমাজে আর্থিক অসাম্য বজায় থাকে। ভারতে দেখা যাচ্ছে সমাজে অসাম্য বৃদ্ধি পেয়েই চলেছে, ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। তাই অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো উন্নয়ন ক্ষেত্রে সকলকে সমান সুযোগ বা অংশগ্রহণের সুযোগ দিয়ে সমাজে উন্নয়নের সুফল সর্বস্তরে পৌঁছে দেওয়া, তাতে তাদের পটভূমি চাই কিছু হোক না কেন। ব্যক্তি সমূহের ক্ষমতায়ন ও অংশগ্রহণ। দেশের আয় ও সম্পদ বন্টনের অসাম্যের জন্য দীর্ঘকাল ব্যাপী সমাজে সকল ব্যক্তির ক্ষমতায়ন সম্ভব হয়নি। তাই অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজের সকল ব্যক্তির ক্ষমতায়নের জন্য শিক্ষা, দক্ষতা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা। আর্থিক অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ বাড়লে বেশিরভাগ মানুষ ব্যাংকিং ব্যবস্থার সাথে সকলে যুক্ত হবে, ফলে তাদের সঞ্চয়ের অভ্যাস বাড়বে এবং দেশের মূলধন গঠন ত্বরান্বিত হবে। এভাবে প্রত্যেকেই অর্থনৈতিক কাজকর্মে অংশগ্রহণের সুযোগ পাবে এবং ব্যক্তির আর্থিক ক্ষমতায়ন সম্ভব হবে। 10 নম্বর, সুষ্ঠু প্রশাসন প্রতিষ্ঠা করা। অন্তর্ভুক্তিমূলক প্রসারের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা। কারণ সমাজে ভোগবাদের আধিপত্যের কারণে অর্থনৈতিক কাজকর্ম, প্রশাসনিক শিথিলতা ও দুর্নীতি প্রশ্রয় এবং অপরাধ প্রবণতা ক্রমাগত বাড়ছে। কাজেই সমাজে সুশাসন ও সচ্ছলতা প্রতিষ্ঠা হলে এবং জনগণের কাছে সরকারি জবাবদিহি বা দায়বদ্ধতা থাকলে অর্থনৈতিক প্রসার ও উন্নয়ন ত্বরান্বিত হবে। নেক্সট, সরকারি বেসরকারি মডেলকে উৎসাহিত করা, মানে পিপিপি মডেল, সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলকে উৎসাহিত করা। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারিভাবে দ্রুত শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সম্ভব নয়। কারণ মূলধন গঠনের অভাবে সরকারি বিনিয়োগ সম্ভব হচ্ছে না। বর্তমানে বর্তমান বিশ্বায়িত অর্থনীতির প্রাধান্যের কারণে দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করা অন্তর্ভুক্তিমূলক প্রসারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। কারণ অর্থনৈতিক প্রসারের সুবিধাগুলি বেসরকারি খাতে বিনিয়োগের সঙ্গে ন্যায়ভাবে সহযোগিতা করা সম্ভব হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ করা সম্ভব হবে। লাস্ট পয়েন্ট, মৌলিক প্রয়োজনগুলি যোগান।
শিক্ষা, স্বাস্থ্য, প্রণালী, পানীয় জল, বাসস্থানের মতো মৌলিক প্রয়োজনগুলি যোগান সমাজের সকলের মধ্যে, বিশেষত সমাজের প্রান্তিক মানুষের মধ্যে সুনিশ্চিত করা হলো অন্তর্ভুক্তিমূলক প্রশ্নের অন্যতম উদ্দেশ্য। এই পয়েন্টগুলো তো ইয়ে করা নেই, প্রিন্ট করা নেই, কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তুলেছি। ভারতে যে আয় বৈষম্য হয় তার পেছনে কারণগুলো কি কি? প্রথম কারণটা কি? ব্যক্তিগত সম্পত্তির মালিকানা। ঠিক আছে, ভারতে ব্যক্তিগত সম্পত্তির ওপর মালিকানা হলো আয় বৈষম্যের অন্যতম প্রধান কারণ। কারণ সম্পত্তি হলো আয়ের উৎস। ভারতে মুষ্টিমেয় কিছু লোক আয় অর্জনকারী সম্পত্তির মালিক, আর বিশাল সংখ্যক লোকের কোনো সম্পত্তিই নেই। অর্থনৈতিক সুফলের অসম বন্টন। দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল দেশের সকল লোক সমানভাবে পায়নি। উচ্চ আয়সম্পন্ন লোকেরা এই সুফল ভোগ করেছে বেশি, গরিবরা এই সুফল প্রায় বঞ্চিতই হয়েছে বলা যায়। এই অবস্থায় আয় বৈষম্য বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। সমাজের ধনীরা আরো ধনী আর গরিবেরা আরো গরিব হয়েছে। বেকারত্ব বৃদ্ধি। ভারতের জনসংখ্যা বৃদ্ধির তুলনায় কর্মসংস্থান বৃদ্ধির হার অত্যন্ত কম বলে বেকার বাহিনীর সংখ্যা বিপুলভাবে বেড়ে চলেছে। যে সমস্ত ভাগ্যবানের কর্মসংস্থান আছে তাদের আয়ের সঙ্গে যে সমস্ত হতভাগ্যদের কর্মসংস্থান হচ্ছে না, বেকার অবস্থায় কাল কাটাতে হচ্ছে, তাদের আয়ের তো ফারাক থাকবেই। এরই ফলশ্রুতি হচ্ছে আয়ের অসম। সমাজের সকল শ্রেণীর কর্মীদের অসমান হারে আয় বৃদ্ধি। সমাজের সকল শ্রেণীর কর্মচারীদের আয়, ভোগ ইত্যাদি সমান হারে বাড়ে না। কেন্দ্রীয় সরকারের কর্মী, ব্যাংকের ও জীবন বীমা কর্মীদের বেতন ও ভাতা যেভাবে বাড়ে, রাজ্য সরকার কর্মী ও বেসরকারি কর্মীদের বেতন ভাতা সেভাবে বাড়ে না। তার ফলে সমাজে আয় বৈষম্য বাড়ে। পঞ্চমত, প্রতিক্রিয়াশীল কর কাঠামো। ভারত হলো কর ফাঁকি দেওয়ার স্বর্গ। মানে ভারতে ট্যাক্স প্রচুর ফাঁকি দেওয়া যায়। উচ্চ আয়ের ব্যক্তিরা মিথ্যা আয়ের হিসাব পেশ করে, ঠিক করে কালো টাকার পাহাড় সৃষ্টি করে চলেছে। কৃষিক্ষেত্র করের আওতায় না আসায়, ঠিক আছে, গ্রামের বৃহৎ চাষিরাও বিশাল টাকার মালিক হচ্ছে। এইভাবে গ্রামাঞ্চলেও আয় বৈষম্য বেড়েছে। ষষ্ঠত, সুযোগের বৈষম্য। ভারতের মতো শ্রেণীবিভক্ত সমাজে শিক্ষা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধারও ভীষণ বৈষম্য রয়েছে। গরিবের সন্তানেরা মেধাবী হওয়া সত্ত্বেও অনেক সময় ব্যয়বহুল উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ পায় না। এই সুযোগ পায় ধনী পরিবারের সন্তানেরা। ধনী পরিবারের সন্তানেরা এই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরিতে নিযুক্ত হয়, ভালো আয় উপার্জন করে, সমাজে আয় বৈষম্য বাড়ে। সপ্তমত, বলছে কি মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। মুদ্রাস্ফীতির তীব্রতা বৃদ্ধি পাওয়া এবং সংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের মুদ্রাস্ফীতির সঙ্গে তাল রেখে মজুরি, বেতন, ভাতা ইত্যাদি বৃদ্ধি পাওয়া, অথচ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের মজুরি, মহার্ঘ ভাতা ইত্যাদি বৃদ্ধি না পাওয়া সমাজে আয় বৈষম্য বৃদ্ধি করে। অষ্টমত, সরকারি নীতি, সরকারি আমদানি নীতি, শিল্পনীতি ইত্যাদিও বেসরকারি ক্ষেত্রে আয় বৈষম্যের সৃষ্টি করে। 1991 সালের আগে লাইসেন্স নীতির কল্যাণে বৃহৎ শিল্প গোষ্ঠীগুলি লাইসেন্স পেয়ে এসেছে। বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের মাধ্যমে প্রভূত পরিমাণে অর্থের মালিক হয়েছে। দেশের আয় বৈষম্য বেড়েছে। গ্রাম অঞ্চলে মহাজনদের সুদ। গ্রাম অঞ্চলে মহাজন ও যোদ্ধাদের শোষণ ও চড়া সুদে ঋণ প্রদান গরিব চাষীদের ঋণের ফাঁদে আবদ্ধ করে দেয়। তাদেরকে ঋণ দিয়ে ঋণ শোধ করতে হয়। পুরুষানুক্রমে ঋণের বোঝা বহন করতে হয়। দারিদ্র্যের বোঝা তাদের বেড়েই চলে। দশমত, দেশে চোরা কারবারি, ফাটকাবাজি, মাল মজুতকারীদের এখন রমরমা। এদের আয় সাধারণ মানুষদের আয়ের তুলনায় বহুগুণে বেশি। এরূপ অবস্থায় সমাজে যে আয় বৈষম্য বাড়বে তাতে আশ্চর্য কি? এইসব কারণে ভারতে সাম্প্রতিককালে আয় বৈষম্য বেড়েই চলেছে, দারিদ্র্যও বেড়েছে। ঠিক আছে, সর্বশেষ পাওয়া তথ্য থেকে জানা গেছে যে ভারতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা হলো প্রায় 30%। লাস্ট কোশ্চেন, আয় বৈষম্য হ্রাসের ব্যবস্থা। ঠিক আছে, আয় বৈষম্য যে হ্রাস হচ্ছে এর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একচেটিয়া কেন্দ্রিকতা রোধ করা। 1969 সালে একচেটিয়া কারবার ও নিয়ন্ত্রণ আইন, এমআরটিপি আইন পাশ করে বৃহৎ একচেটিয়া শিল্পগুলিকে নিয়ন্ত্রণের ব্যবস্থা দেওয়া হয়, নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়। পরে অবশ্য 1991 সালে শিল্পনীতিতে এই নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে। অনেকের মতে এর ফলে আয় বৈষম্য বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, ভূমি সংস্কার ও উদ্ভিদ জমির পুনর্বন্টন। জমিদারি প্রথা বিলোপ করে এবং জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে সেই সীমার উদ্ভিদের জমি ভূমিহীন চাষীদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ও কেরলে এই সাফল্য বিশেষভাবে লক্ষণীয়। এর ফলে গ্রামীণ আয় বন্টনের বৈষম্য অনেকটাই প্রশমিত হবে। 3 নম্বর,
ন্যূনতম মজুরি আইন। ভারতে 1948 সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি আইন পাস হয়। সংগঠিত ক্ষেত্রগুলিতে এই আইন মোতাবেক শ্রমিকদের মজুরি দেওয়া হলেও কৃষি, ক্ষুদ্র শিল্প প্রভৃতি অসংগঠিত ক্ষেত্রগুলিতে শ্রমিকেরা এই আইন মোতাবেক মজুরি পাওয়া থেকে এখনো পর্যন্ত বঞ্চিত রয়ে গেছে। চতুর্থত, গ্রামীণ গরিবদের উন্নয়ন কর্মসূচি। গ্রামীণ গরিবদের উন্নয়নের জন্য নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। এগুলির মধ্যে এগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো গ্রামীণ গরিবদের আয় ও সম্পদ বৃদ্ধি কর্মসূচি, বিশেষ অঞ্চলের উন্নয়ন কর্মসূচি, অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসূচি। ন্যূনতম সুযোগ সুবিধা বৃদ্ধি। 1996 সালে সর্বসাধারণের জন্য ন্যূনতম কর্মসূচি সিএমপি ঘোষণা করা হয়। এই কর্মসূচিতে বলা হয় যে 2000 সালের মধ্যে গ্রাম ও শহরে সর্বত্র পানীয় জল, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, প্রাথমিক শিক্ষা ও নিরাশ্রয় গরিব লোকদের গৃহ নির্মাণের সাহায্যের ব্যবস্থা করা হবে। ষষ্ঠত, নিয়োগ সূচি কর্মসংস্থানের ব্যবস্থা। গ্রামীণ লোকের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পঞ্চম পঞ্চবার্ষ মানে 5 নম্বর প্ল্যানিং এ, মানে 5 ইয়ার প্ল্যানিং যেটা পঞ্চবার্ষিক পরিকল্পনায় 5 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সুসংগত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, ষষ্ঠ পরিকল্পনায় জাতীয় গ্রামীণ নিয়োগ কর্মসূচি হলো বিশেষ উল্লেখযোগ্য। এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্য গ্রামীণ দরিদ্রদের আয় বৃদ্ধি, গ্রামীণ দরিদ্রদের আয় বৃদ্ধির মাধ্যমে আয় বৈষম্য দূরীকরণের জন্য। এছাড়া আরও বহু কর্মসূচি যেমন জওহর রোজগার যোজনা, প্রধানমন্ত্রী রোজগার যোজনা, গ্রামীণ যুবকদের কর্মসংস্থান প্রশিক্ষণ কর্মসূচি ইত্যাদি হলো উল্লেখযোগ্য। এই সমস্ত কর্মসূচি রূপায়ণের মাধ্যমে গ্রামীণ আয় বৈষম্য অনেকটাই প্রশমিত হবে বলে আশা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। ভারতের সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য নানাবিধ সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। যেমন দুর্ঘটনায় পতিত শ্রমিকদের জন্য শ্রমিক ক্ষতিপূরণ আইন, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, কর্মচারী প্রভিডেন্ট ফান্ড আইন, কর্মচারী রাজ্য বীমা আইন প্রভৃতি। এই সমস্ত কর্মসূচি গ্রহণ ও বিধি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আয় বৈষম্য হ্রাসের চেষ্টা করছে। এবার লাস্ট কোশ্চেন, ভারতবর্ষে যে দারিদ্র আছে এটা টিকে থাকার কারণ, কেন টিকে আছে? ভারতবর্ষে এখনো দারিদ্র সীমায় 30% লোক বসবাস করছে। ঠিক আছে, এখন টিকে আছে কেন, দারিদ্র আছে কেন? উন্নয়নের হার মন্থর বৃদ্ধি। উন্নয়নের হারের মন্থর বৃদ্ধি। ভারতে অর্থনৈতিক উন্নয়নের হার মন্থর হওয়ার জন্য শিল্পের সম্প্রসারণ হারও মন্থর। ফলে শিল্প নিয়োগের পরিমাণ কম হওয়ায় সমাজে দারিদ্র থেকেই যাচ্ছে। বেকার সমস্যা। ভারতে প্রবল বেকারত্বের সমস্যা বেকারদের দারিদ্র্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। 1990 এর দশকে ভারতে বেকার সমস্যা ভয়াবহ রূপ ধারণ করে। বেকার সমস্যা প্রশমিত না হওয়ায় দারিদ্র্যও কমছে না। তৃতীয়ত, চুইয়ে পড়া প্রভাব কার্যকরী না হওয়া। পরিকল্পনার প্রথম দিকে পরিকল্পনা কমিশনের সমাজের উচ্চতলা থেকে উন্নয়নের সুফল সমাজের নিচুতলায় লোকদের কাছে যে চুইয়ে নেমে আসবে বলে ধারণা ছিল, তা না হওয়ায় সমাজের নিচতলার লোকেরা দরিদ্রই থেকে যাচ্ছে। এক কথায় বলা ভালো, চুইয়ে পড়া প্রভাবের কার্যকারিতা অভাব দারিদ্র স্থায়ী হওয়ার অন্যতম কারণ। চৌদ্দত, জনবিস্ফোরণ। ভারতে জনবিস্ফোরণের সমস্যা দারিদ্রকে টিকিয়ে রেখেছে। পরিবারের সদস্য সংখ্যা যত বাড়বে এবং বেকার থাকবে এবং তাদের দারিদ্র তত বাড়বে এবং স্থায়ী হবে। ভারতে এটাই ঘটছে। পঞ্চমত, আয় ও সম্পদ বন্টনের তীব্র বৈষম্য। ভারতে আয় ও সম্পদ বন্টনের তীব্র বৈষম্য আছে। পরিকল্পনাকালে দেশের উৎপাদন ও জাতীয় আয়ের যে বৃদ্ধি ঘটেছে তার সুষম বন্টন হয় না। সমাজের দরিদ্র শ্রেণী লোকেরা দরিদ্রই থেকে গেছে। 6 নম্বর, মূল্যস্তর বৃদ্ধি। ভারতে ক্রমবর্ধমান মূল্যস্তর বৃদ্ধি ভারতের দারিদ্র্যের স্থায়িত্বের আরেকটি কারণ। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় থেকে মূল্যস্তরের যে বৃদ্ধি ঘটে তা এখনো প্রায় অব্যাহত আছে। এই মূল্যস্তর বৃদ্ধি সমাজের দরিদ্র শ্রেণীকে দরিদ্র করে তোলে, ফলে তাদের দরিদ্র চলতেই থাকে। 7 নম্বর, দারিদ্র দূরীকরণ কর্মসূচি অপ্রতুলতা। ভারতে দারিদ্র দূরীকরণের জন্য গৃহীত কর্মসূচি দারিদ্র্যের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে যথেষ্ট নয়। তাছাড়া দারিদ্র বিরোধী কর্মসূচিগুলিতে চাহিদার বদলে যোগানের উপরই অধিক জোর দেওয়া হয়েছে। অধিকাংশ প্রকল্পের সুযোগ সুবিধা প্রকৃতপক্ষে যাদের কাছে গিয়ে পৌঁছানো উচিত তা শেষ পর্যন্ত তাদের কাছে গিয়ে পৌঁছায় না।
ফলে দরিদ্রদের দরিদ্র ঘোচে না। লাস্ট পয়েন্ট, 8 নম্বর পয়েন্টে, বিনিয়োগ প্রতিদানের হিসাব না করে প্রকল্প রূপায়ণ। অনেক সময় বিনিয়োগের প্রতিদানের হিসাব নিকাশ না করেই কর্মসংস্থান বিমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে। এইসব প্রকল্পের ব্যয়ের তুলনায় সাফল্য অনেক কম। দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী দরিদ্রদের উন্নয়নের জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছে তার 50% সুবিধা এইসব দরিদ্র পরিবারগুলি পায়। দারিদ্র্যকে দূর করতে হলে, সমাজ থেকে দারিদ্র্যকে বিতাড়িত করতে হলে কোনো স্বল্পমেয়াদী পরিকল্পনা না নিয়ে অর্থনৈতিক উন্নয়ন, আয় এবং সুষম বন্টন, বেকারত্ব সমস্যার সমাধান, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সুসংহত সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে হবে।